সমাবেশ সেটি অনুষ্ঠিত হয়েছে এবং সেই সমাবেশে আমরা যেমনটি জানি যে তাদের যে দফা ছিল 7 দফা দাবি ছিল, সেই 7 দফা দাবির ভিত্তিতেই তারা তাদের যে জাতীয় সমাবেশ সেটি করেছে। আমরা একটু বলতে চাই তাদের যে 7 দফা দাবি ছিল, তাদের প্রথম দাবিটি ছিল যে সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং প্রবাসী যারা রয়েছেন তাদের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ। দর্শক, তাদের যে সমাবেশ এটি দীর্ঘ সময় পরে অনুষ্ঠিত হয়েছে। আমরা যেমনটি জানি এই সমাবেশ কতটুকু সফল হলো সেই কথা জানতে আমাদের সাথে আজকে মিরর সংলাপে সরাসরি যুক্ত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় পরিষদ সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আপনাকে মিরর সংলাপে স্বাগত জানাচ্ছি। আমরা তো যেমনটি জানি যে গতকালকে আপনারা জাতীয় সমাবেশ করেছেন এবং সেই সমাবেশ আমরা দেখেছি যে অনেক লোকের সমাগম হয়েছে এবং আপনারা বলছেন যে এই সমাবেশ সফল হয়েছে এবং আমরা যেমনটি জেনেছি আপনাদের যে পেজ আছে, অফিসিয়াল পেজ আছে, সেখানে আমরা জেনেছি যে আপনাদের মিয়া গোলাম পরে বলেছেন যে এই সমাবেশ সফল হয়েছে। আপনারা আসলে কোন দিকগুলো বিবেচনা করে বলছেন যে এই সমাবেশ সফল হয়েছে? সম্মানিত দর্শক শ্রোতা যারা আছেন এবং উপস্থাপক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতা যারা এখন শুনছেন এবং পরে যারা শুনবেন দেখবেন তাদের সকলকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমত মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝখানে বলা যায় যে কিছুটা নাতিশীতোষ্ণ পরিবেশের মধ্যেই মেঘাচ্ছন্ন অবস্থা, অথচ বৃষ্টি হয়নি, আবার একদম ঠিক যেটাকে উত্তপ্ত রোদ বা কড়া রোদ বলে, প্রচণ্ড রোদ চলে, সেরকম অবস্থাও ছিল না। তা সেই অবস্থার মধ্যেও কিছুটা গরম ছিল। এর মধ্যেই আমাদের হাজারো লক্ষ জনতার মধ্যে এই প্রোগ্রামটি আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। গণমাধ্যম কর্মী যারা ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের অক্লান্ত পরিশ্রম, প্রচারণা অনেক আগে থেকে তারা আমাদেরকে সহযোগিতার মধ্যে রেখেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর যারা ছিলেন, প্রশাসন, অন্তর্বর্তীকালীন সরকার, সব জায়গা থেকেই আমরা যখন যেভাবে তাদের সাজেশন দিয়েছি বা আমাদের কনসার্নগুলো তাদের বলেছি, আবার ওনাদের জায়গা থেকে ওনাদের কনসার্ন যেগুলো বলেছেন, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এই প্রোগ্রামটা অত্যন্ত সফল এবং সার্থকভাবে সম্পন্ন হয়েছে। সেখানে 3-4টা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে যে আমরা এই প্রোগ্রামটি নিয়ে যে উপস্থিতির ব্যাপারটা আমাদের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার প্রাপ্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং জনগণের ভালোবাসায় এটা কয়েক গুণ, অর্থাৎ আমরা যে পরিমাণ আশা করেছিলাম তার কয়েক গুণ হয়েছে। আমাদের স্পেস টার্গেট ছিল এরকম যে ফকিরাপুল পর্যন্ত, ওদিকে কাউরান বাজার পর্যন্ত, এদিকে গুলিস্তান পর্যন্ত আমরা মাইক সেট আপ দিয়েছি, এলইডি সেট আপ দিয়েছি। কিন্তু এইটা এলইডি সেট আপগুলো আমরা দেখেছি যে সকাল 8টার মধ্যে এই জায়গাগুলো আসলে কলাপস হয়ে গেছে এবং তারপরে যেটা হয়েছে যে এটা যাত্রাবাড়ি, সদরঘাট, বাবুবাজার, গাবতলী, কল্যাণপুর, এদিকে যাত্রাবাড়ি হয়ে খিলগাঁও অঞ্চল পার হয়ে এই জায়গাগুলো পর্যন্ত আমাদের জনগণের উপস্থিতি হয়েছে। প্রথম সফলতাটা হচ্ছে এবং প্রাপ্তিটা হচ্ছে যে জনগণ থেকে 17 বছর নির্যাতন নিপীড়নের মাধ্যমে জামাত ইসলামীকে সরিয়ে রাখার বা আমাদের থেকে তাদেরকে বিচ্ছিন্ন করার যে প্রক্রিয়া ছিল, সেই জায়গায় যে সরকার, তৎকালীন আওয়ামী লীগ সরকার ব্যর্থ হয়েছে, এটার একটা প্রমাণ। দ্বিতীয় হচ্ছে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান পরে যে পরিবেশে জামাত ইসলামী সাধারণ মানুষের কাছে যে অ্যাপ্রোচগুলো করেছে, যে কথাগুলো আমরা বলেছি, একটা মানবিক রাষ্ট্র বিনির্মাণের কথা বলেছি, আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের কথা বলেছি, আমরা বলেছি যে দুঃশাসন মুক্ত একটা বাংলাদেশ, আমরা বলেছি বাংলাদেশে মালিক হবে এদেশের জনগণ, এদেশের জনপ্রতিনিধি যারা হবেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তারা হবেন সেবক মাত্র। আমার মন বলে যে জনগণ এই কথাগুলোকে পছন্দ করেছে, ভালোবেসেছে তারা, এবং সেটারই একটা প্রমাণ কালকে আমরা পেয়েছি উপস্থিতির মাধ্যমে, এটা মনে হয়েছে। এবং আপনারা গণমাধ্যম কর্মী যারা ছিলেন নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে জামাত ইসলামী কর্মী, ছাত্র শিবিরের নেতা কর্মীদের একটা ছাপ আছে আলাদা, এবং বলা হতো আমাদেরকে যে জামাত ইসলামের প্রোগ্রাম দেখলে বোঝা যায় যে এই জামাতেরা। কালকের প্রোগ্রামে আমি স্টেজে উঠেছি যখন, তার আগে সকালবেলা আমি পুরো একটা রাউন্ড দেওয়ার চেষ্টা করেছি, আর তার আগের রাত তো আমি বিভিন্ন, যেহেতু মঞ্চের দায়িত্ব ছিল আমার উপরে সংগঠনের পক্ষ থেকে, সাউন্ড আমার উপরে দায়িত্ব ছিল, লাইট আমার উপরে দায়িত্ব ছিল,
অর্থাৎ মঞ্চ, সাউন্ড এবং লাইটিং সিস্টেমটা আমার উপরে দায়িত্ব ছিল। আমরা একটা টিম ওয়ার্ক করেছি, যার কারণে আমাকে মাঝে মধ্যে মাইক দেখার জন্য ঘুরতে হয়েছে, লাইট দেখার জন্য ঘুরতে হয়েছে, স্টেজ কভার করার জন্য ঘুরতে। সেখানে আমি খেয়াল করেছি যে জামাত ইসলামের চেহারার সাথে মিল আছে এরকম লোক যেমন আছে, জামাত ইসলামের এনভায়রনমেন্ট বা জামাত ইসলামের কালচার লালন করে না এরকমও লক্ষ জনতা কালকে প্রোগ্রামে উপস্থিত হয়েছে। তার মানে জামাত ইসলামী একটা গণমুখী সংগঠন, এটা কালকে প্রোগ্রামের মাধ্যমে আরেকবার প্রমাণিত হয়েছে। একটু জানতে চাইবো যে হচ্ছে মানুষের সমাগম বেশি হলেই কোনো সমাবেশ সফল হয় কিনা, এটি যদি হয়ে থাকে তাহলে তো আমরা তো এর আগে অনেক সমাবেশ দেখেছি, পরবর্তীতে আমরা ভোটের সমীকরণে দেখেছি কিন্তু সেরকম প্রভাব পড়েনি। এই প্রশ্নটি আসলে অনেকেই করে যে সমাবেশ মানেই কি খুব বেশি মানুষের সমাগম, এবং দাবি যদি বলি তাহলে আপনাদের কালকের সমাবেশের যে মূল দাবি ছিল সেটার ফোকাস হচ্ছে পিআর পদ্ধতি নির্বাচন। আমরা দেখেছি যে হচ্ছে আমিরে জামাত তিনি এই বিষয়ে বেশি কথা বলেছেন, আর বাকি বক্তারা যারা ছিলেন তারা গতানুগতিক যে বক্তব্য দিয়েছেন, আওয়ামী লীগকে ট্যাগ করে কথা বলেছেন, তাদের যে জুলুম নির্যাতন ছিল সেটাই বলেছেন। তো আপনার কি মনে হয় যে এই দিক থেকে সমাবেশ কিছুটা হলেও আসলে ব্যর্থ হয়েছে? না, তিনটা জিনিস আপনাকে একটু স্পেসিফিক বলি, যে শুধু উপস্থিতির ব্যাপারটা না। আমি সাধারণ অনেক মানুষের অ্যানালাইসিস ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আমি দেখার চেষ্টা করেছি, ওনারা আমাকে অনেকে পাঠিয়েছেন, যারা পেয়েছেন এগুলো, আমি তো সবগুলো খুঁজে বের করতে পারিনি। সেখানে বেশ কয়েকটি বিষয় এসছে। নাম্বার ওয়ান হচ্ছে এটা ব্যতিক্রম ধর্মী একটা প্রোগ্রাম, এই যে অত্যন্ত শান্তিপূর্ণ একটা প্রোগ্রাম হয়েছে। এখানে চেয়ার সুরাসুরি নাই, ধাক্কাধাক্কি নাই, ঠেলাঠেলি নাই, গ্রুপ ভিত্তিক কোনো মিছিল দেওয়া নাই, অমুকের সালাম নিন। এমনকি আপনি খেয়াল করেছেন পুরো প্রোগ্রাম জুড়ে আমিরে জামাতেরও কোনো ছবি আমরা কোথাও ব্যবহার করি নাই। অন্য নেতা তো পরে, মানে হয় না যে অমুক নেতার পক্ষ থেকে আমি আসছি, অমুক আসনের পক্ষ থেকে আসছি, অমুক জাতীয় সংসদ পদপ্রার্থীর পক্ষ থেকে আসছি, উনি একটা ব্যানার নিয়ে একদম স্টেজের কাছে না যেতে পারলে উনি সফল হন না আর কি। জামাত ইসলামী এই দিক থেকে সফল যে আমাদের এরকম কোনো গ্রুপিং এর কোনো সিস্টেম এখানে নাই। এখানে এককেন্দ্রিক একটা প্রোগ্রাম এবং সবাই সংগঠনকে ওন করেছে। নাম্বার টু হচ্ছে ছবি তোলা নিয়ে। এখানে আপনি দেখবেন যে আপনারা নিশ্চয়ই ছিলেন স্টেজের আশেপাশে, ছবি তোলা নিয়ে এখানে যখন আমিরে জামাত বক্তব্য দেন তার আশেপাশে ডানে বামে আপনি কাউকে খেয়াল করবেন না, এবং অন্য কোনো বক্তারাও যখন বক্তব্য দিয়েছে আপনি কাউকে দেখবেন না। এখানে আমরা সংগঠনকে, আমরা দেশবাসীকে আমরা অন করেছি। আমাদের ক্যামেরাটা ম্যাক্সিমাম আমাদের স্টেজের চেয়ে আমরা ক্যামেরাটা ফোকাস করেছি আমাদের সম্মানিত উপস্থিতি যারা ছিলেন তাদের। তিন নাম্বার হচ্ছে এখানে আমরা খেয়াল করেছি যে যারা এসছেন খাবারের জন্য, পানির জন্য কেউ হইচই করেন নাই, কারণ সে তার নিজ দায়িত্বে এসেছে। আপনারা, আমি কিছু মিডিয়াতে আমি কিছু ভিডিও দেখেছি, একদম বার্ধক্য, ধরেন 70-75 বছর বয়স, সে তার ব্যাগে করে চিরা নিয়ে আসছে, কলা নিয়ে আসছে। তো তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনাকে এটা কে দিয়েছে? বলছে এটা আমাকে কেউ দেয়নি, আমি তো জামাত ইসলামের কাছে খাওয়ার জন্য আসি নাই, আমাকে এটা আমার সহধর্মিণী এসে আমাকে এটা রেডি করে দিয়েছে, পানিটা আমার রেডি করে দিয়েছে। এটা বাংলাদেশের মানে রাজনৈতিক দলের প্রোগ্রামের ইতিহাসে এটা বিরল বলতে হবে। আমরা একটু জানতে চাইবো সেটা হচ্ছে আপনি যেমনটি বলছেন যে সবকিছু মিলে আপনার একটা বলছেন যে গঠনমূলক ছিল এবং শৃঙ্খলাবদ্ধ ছিল, কিন্তু আমরা একটু যেমনটি দেখেছি যে মানব জমিনে একটি রিপোর্ট এরকম করা হয়েছে যে ইতিহাসে ব্যয়বহুল সমাবেশ, সেখানে এমন একটি লাইন ছিল এরকম যে ব্যানার ফেস্টুন, বিলবোর্ডে 6 লাভ অলিগলি। তো আমরা তো দেখেছি এর আগে অনেকেই অনেক সমাবেশ করেছে, সেখানে কিন্তু এই যে এত টাকা খরচ হয়েছে এরকম কোনো প্রশ্ন আসেনি। তো মানব জমিন এমন একটি রিপোর্ট করেছে, এটি নেতিবাচক বা ইতিবাচক, আপনারা কিভাবে দেখছেন? এটি একটা জাতীয় সমাবেশ যখন হয় তখন খুব স্বাভাবিক, এটা আসলে শুধু একটা সমাবেশ না, এটা একটা ফেস্টিভ্যাল, জনগণের এটা উৎসবের মতো করা। পলিটিক্সে কিন্তু আপনি যখন দুর্বৃত্তায়ন দূর করতে চাইবেন, পলিটিক্সে যখন আপনি পজিটিভ কালচার ডেভেলপ করতে চাইবেন, তখন এটাকে একটু কালারফুল করাটা মানে সাধারণ মানুষের কাছে এই জিনিসগুলো নিয়ে আসতে হবে। আমি এটা বলেছি যে আমাদের এই বিলবোর্ড বা আমাদের এই ফেস্টুন, ব্যানার যেগুলো আমরা লাগিয়েছি, এর কোনোটাতেই কিন্তু আপনি দেখবেন যে এই যে অমুকের ছবি, প্রধানের ছবি খুঁজতে গিয়ে আপনাকে লাইট জ্বালিয়ে দেখতে হবে এটার প্রধানকে, আসলে তার ডানে বামে সামনে পেছনে উপরে নিচে এত লোকের ছবি সমর্থনে দেওয়া হয় যে মূল লোকের ছবি খুঁজে পাওয়া যায় না। তো আমরা সেই জায়গায় যেটা করেছি যে আমাদের এই ব্যানার, ফেস্টুন, লিফলেট, এগুলো যারা সাংগঠনিকভাবে আমাদের কেউ করেছেন, ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে কেউ করেছেন, তার নিজের মতো করে আমরা, আমাদেরকে তিনি জানিয়ে করেছেন যে ভাই এই দায়িত্বটুকু আমি নিতে চাই যদি আমাকে আপনারা সুযোগ দেন। তিনি দায়িত্ব নিয়ে এটা করেছেন যে আমাকে এই এলাকাটা আপনারা যদি সুযোগ দেন, যে আমি এই যাত্রাবাড়ি অঞ্চলটা আমি দেখব, ধানমন্ডি অঞ্চলটা আমি দেখব, খিলগাঁও অঞ্চলটা আমি করে দেব। উনি সাথে আবার এটাও বলেছেন যে আমার কথা বলার দরকার নেই,
আমাকে কোথাও ফোকাস করার দরকার নেই। আমি আপনাদের ভালোবাসি, ভালো জানি, দেশের জন্য আপনাদের এগিয়ে যাওয়া প্রয়োজন ভিত্তিতে আপনাদের পাশে থেকে আমি এই খেদমতটুকু করতে চাই, যদি আপনারা অনুমতি দেন। উনি এই কথাটা বলেছেন যে আপনাদের এই প্রসেসটা আমার ভালো লেগেছে, যে আপনাদের এখানে নেতার প্রতি আপনাদের মানে কনসেন্ট্রেশনের পরিবর্তে আপনাদের কনসেন্ট্রেশনটা হচ্ছে ন্যাশনের প্রতি, আপনাদের কনসেন্ট্রেশন হচ্ছে এই দেশের জনগণের প্রতি। যে সেই জায়গাটা যখন জনগণ ভালোবেসে ফেলে, আমাদের কাউকে কিন্তু আমরা ভাড়া দিতে হয়নি। আমি আমার বাউফলের কথা বলি প্রসঙ্গক্রমে, বাউফলবাসীকে ধন্যবাদ, দেশবাসী সহ, যে তাদের কখন আসতেছে, কিভাবে আসতেছে, আমি কিন্তু সেখানে একটা নমিনি। অন্য জায়গায় যেটা হয় যে 3 জন 5 জন প্রার্থী আরো বেশি থাকে, ডজন খানেক প্রার্থী থাকে, তারা গ্রুপ গ্রুপ ধরে কে কত বেশি তাকে মানে দিতে পারে, সাপোর্ট দিতে পারে, তার ভিত্তিতে লোক আসে। আর আমি শুধুমাত্র কালকে সন্ধ্যার আমার স্টেজের কাজ কমপ্লিট করে মাঠ পরিষ্কারের কাজ শুরু করে দিয়ে তারপরে আমি লঞ্চে গিয়ে উঠে গেছে, চলে যাবেন, আমি এই সময় ফোন দিলাম যে আপনারা কি বের হয়ে গেছেন, না হলে আমি আপনাদের একটু সালাম দিতে আসতে চাই, আপনারা এত কষ্ট করে এসেছেন। আমি শুধু গিয়ে তাদের সালাম দিয়ে তাদের কাছে একটু দোয়া নিয়ে আমি ওখান থেকে চলে আসছি। এই জায়গাটা হচ্ছে আমি যে মূল কথাটা বলেছি, যে আমাদের প্রত্যেক জনশক্তি তার নিজের জায়গা থেকে এই ব্যবস্থাপনাগুলো করেন, যার কারণে এই ব্যয়বহুল যতটুকু হয়েছে এটা মানে বহন করতে আমাদের সংগঠনকে বেগ পেতে হয় না। অনেকে কিন্তু প্রশ্ন করে যে জামাত হচ্ছে তাদের যে নেতা কর্মী আছে তাদের টাকা দিয়ে আসলে সংগঠন পরিচালনা করে, সেক্ষেত্রে কি দরকার ছিল এতগুলো টাকা খরচ করে সমাবেশ করার, এমন প্রশ্ন কিন্তু অনেকে করে। এটা আমরা কিন্তু একেবারে মিনিমামটা করেছি, যতটুকু আমাদের স্টেজের আশপাশে, সরাদ্দিন উর্দার আশপাশে কিছু করেছে, মূল গেট যেখানে দিয়ে লোকজন আসে, অর্থাৎ এটা এই কারণে করতে হয়েছে যে ঢাকার বাইরে থেকে একদম গ্রাম প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আসতেছে সে যেন বুঝতে পারে যে দিস ইজ মাই ওয়ে, এটা হচ্ছে আমার রাস্তা, এদিক থেকে যেতে হবে। আমরা ওইটুকু শুধু করেছি, এমন বাড়াবাড়ি পর্যায়ে আমরা যাইনি যেটা জনগণেরও ক্ষতি হয়, যেটা আমাদের অপচয় হয়। আমাদের আমিরে জামাত আমাদের সাথে যখন বাস্তবায়ন কমিটির মিটিং ডেকেছেন, প্রত্যেকটা পয়েন্টে তিনি বাজেট আগে সেখানে অনুমোদিত হয়েছে এবং প্রত্যেক বাজেট উনি কমিয়েছেন এবং একথা উনি বলে দিয়েছেন যে আমাদের এই সম্মেলন বা সমাবেশ বাস্তবায়ন যেমন অত্যন্ত সফলভাবে করতে হবে, দৃষ্টিনন্দন করতে হবে, আবার একইভাবে এখানে যেন কোনো রকম অপচয় না হয়, 1 টাকাও, এটাও আমাদের দৃষ্টিতে রাখতে হবে। এবং প্রত্যেক দায়িত্বশীলকে, আমাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে উনি এটা কনসার্ন করেছেন, নিশ্চিত করেছেন, এবং আমরাও সেভাবে বাজেট যেটা দিয়েছে প্রত্যেকটাকে কেটে ছেটে তারপর উনি এটা অনুমোদন দিয়েছেন। ভাই, আপনি যেমনটি বলছিলেন যে আপনার বাউফল থেকে অনেকে এসছে নিজ উদ্যোগে খরচে, কিন্তু আমরা তো দেখেছি সারা বাংলাদেশ থেকে, বিশেষ করে আপনাদের গতকালকে ট্রেন যোগে আপনারা অনেকেই ঢাকা শহরে এনেছেন। তো সেখানে একটা প্রশ্ন এরকম হচ্ছে যে আমরা অনেক সময় দেখে থাকি যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সমাবেশেই কিন্তু রাষ্ট্রীয় যে যানবাহনগুলো আছে এগুলো ব্যবহার করার চেষ্টা করে, বিশেষ করে ট্রেন। তো আপনারা কোনো চাপ সৃষ্টি করেছেন কিনা? আমরা এই ট্রেনগুলো আগে রেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি যে আপনাদের নিয়মিত যে ট্রেন চলে তার বাইরে আমাদেরকে আপনারা সাপোর্ট দিতে পারেন কিনা। নাম্বার 1, ওনারা বলেছেন সুযোগ আছে, আপনারা কমার্শিয়ালি নিতে পারেন। আমরা বলছি যে আমরা কমার্শিয়ালি নিতে চাই। সেখানে আপনি জানবেন যে আমাদের এই আমি বাউফলে তো দেখেছি, আমি যখন বাউফলে ঘুরে আসছি প্রোগ্রাম বাস্তবায়নের জন্য 15 দিন আগে ঘুরে আসছি, তখন সেখানে আমি দেখে আসছি যে আমাদের ভাইরা টোকেন সিস্টেম করেছে। টোকেন কোনো চাপ ছিল কিনা? না, আমি বলছি যে টোকেন সিস্টেম করেছে। সেই টোকেনে লেখা ছিল যে আমি অমুক, আমার গ্রাম অমুক, আমি এত টাকা ভাড়া হিসেবে দিলাম, তারপরে তার নাম ওখানে যুক্ত হয়েছে। ট্রেনের ব্যাপারেও এখানে ধরেন যে টাকা খরচ হয়েছে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে ভাড়া পরিশোধ করে তারপর আমাদের কাছ থেকে দেওয়া হয়েছে। এখানে চাপ প্রয়োগের কোনো প্রশ্ন নেই। রেল কর্তৃপক্ষ নিজেরাই কিন্তু এটার একটা স্টেটমেন্ট দিয়ে এটার ব্যাপারে পরিষ্কার করেছে। আমরা যেমন জেনেছি যেখান থেকে তারা বলেছে যে 32 লাখ টাকা ইনকাম হয়েছে। আমরা টাকা পরিশোধ করেছি এবং সরকার তো বড় উপকৃত হয়েছে, এই ট্রেনগুলো পড়ে থাকতো। আমরা একটু জানতে চাইবো যে আমাদের গতকালকে যে সমাবেশ ছিল সেখানে আপনারা যেমনটি বলেছেন যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদেরকে আপনারা দাওয়াত দিয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি সেখানে বিএনপি ছিল না। একটু জানতে চাইবো যে আমাদের পক্ষ থেকে বিএনপিকে দাওয়াত দেওয়া আসলে হয়েছিল কিনা? আমরা আসলে সকল রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেওয়ার ব্যাপারে যারা বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকারের বিরোধী আন্দোলনে আমরা ভূমিকা রেখেছি। পাশাপাশি দেখেন আমাদের বাংলাদেশে মানে বিউটি অফ ডেমোক্রেসিতে কিন্তু এটা আমরা বলি 17 বছরে আপনি খেয়াল করবেন যে সেখানে আমাদের যুগপৎ আন্দোলন যেমন হয়েছে, এক মঞ্চে আন্দোলন হয়েছে, আবার যুগপৎ আন্দোলনও হয়েছে দাবির ব্যাপারে, দফার ব্যাপারে। যখন আমাদের মধ্যে একটু ভিন্নতা এসেছে, তো ভিন্নতা তো থাকতেই পারে। এটা তো আমি অন্যান্য রাজনৈতিক দলকেও বলতে শুনি যে সবাই যদি এক কথা বলে তাহলে আলাদা দলের দরকার কি ছিল? তাহলে তো বাংলাদেশে একটা দল হইলেই হতো। তো সেই রাষ্ট্রীয় কোনো দল তো আমাদের দেশে নাই, সেটা দরকারও নেই, সেটা সুন্দরও না, এটা রাষ্ট্রের জন্য প্রয়োজনও না। সেই জায়গায় আমরা আমাদের দফাগুলোর কথা
আমি যতটুকু জানি আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে একজন দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্বপ্রাপ্ত বা তাদের একজন সিনিয়র লিডারকে মৌখিকভাবে তার সাথে এটা ডিটেইলস আলোচনা করা হয়েছে। আলোচনা করে আমাদের দাবিগুলো বলা হয়েছে যে আমরা এই দাবির ভিত্তিতে এই দফাগুলো বাস্তবায়নের জন্য আমরা আমাদের জাতীয় সমাবেশটা বাস্তবায়ন করতে চাই। আপনারা এখানে আসতে পারেন, আমরা খুশি হব। আর যদি আপনারা আবার মনে করেন যে না, এখানে আসলে আমাদের এই দাবিগুলোকে সামনে রেখে আপনারা কথা বলার ক্ষেত্রে আপনারা বিব্রত হবেন মনে করেন, তাহলে আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন সেটাকে আমরা স্বাগত জানাবো। এর প্রেক্ষিতে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন। বাট আমাদের পক্ষ থেকে আমি যতদূর জানি, আমার জানাটা সঠিক কিংবা ভুল দুটোই হতে পারে, আমি যতটুকু জানি ওনাদেরকে আমাদের আমিরে জামাতের প্রতিনিধির পক্ষ থেকে সরাসরি, মানে আমাদের অন্যান্য যেমন কার্ড পৌঁছিয়েছি, প্রতিনিধিরা কার্ড পৌঁছিয়েছেন বা আমরা অনলাইনে তাদের কার্ড পৌঁছিয়েছি, আর ওনাদেরকে কিন্তু আমিরে জামাতের প্রতিনিধি বসে ওনাদেরকে এ ব্যাপারে কথা বলেছেন এবং এই বিষয়টি ওনাদের মূল ফোরামকে জানানোর জন্য, মূল নেতৃত্বকে জানানোর জন্য জামাতের পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু আমরা তো দেখলাম যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে যদি উনি বলে থাকেন, উনি সিনিয়র লিডার, উনি ভালো বলতে পারবেন। আমরা একটু জানতে চাইবো যে আপনারা এবি পার্টিকেও আসলে দাওয়াত দিয়েছিলেন কিনা, এবং এটা জানতে চাই আসলে এবি পার্টিকে দাওয়াত দেওয়া। আমরা ওনাদেরকে দাওয়াত দেইনি এই জন্য যে আমাদের যে দাওয়াত কমিটি ছিল, সেই দাওয়াতের ব্যাপারে আমিরে জামাত তাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন, আবার অন্যরা আমাদের কিছু সাজেশন আমিরে জামাতের সাথে টাইম টু টাইম আলোচনা করেছেন। কমিটি বিশ্লেষণ করে দাওয়াতের জন্য যেটা ভালো মনে করেছেন সেই সিদ্ধান্তটাই বাস্তবায়ন হয়েছে। জানতে চাইবো যে ব্যক্তিগতভাবে কাউকে দেওয়া না দেওয়ার কোশ্চেনটা কোনো ব্যক্তির উপরে না, সাংগঠনিক সিদ্ধান্তের ব্যাপারেই আমাদের প্রক্রিয়াটা বাস্তবায়ন হয়েছে। একটু জানতে চাইবো এই ব্যাপারে যে দাওয়াত দেওয়াটা আসলে আমরা যেমনটি জানি যে আমাদের একটি বৃহৎ দল, সেখানে দাওয়াত দেওয়াটা আসলে উদারতার পরিচয় ছিল কিনা? না, উদারতার পরিচয় এই না যে একটা প্রোগ্রামে দাওয়াত না দেওয়ার মধ্য দিয়ে আমরা কোনো সংকীর্ণতার মধ্যে পড়ে গেলাম। আমরা দাওয়াত তো একটা প্রোগ্রাম হয়েছে, আরো ভবিষ্যতে অনেক প্রোগ্রাম হবে। যদি আমরা দেখি যে আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধা, সম্মান, সহনশীলতা, আমাদের সম্পর্কের জায়গাটা আরো ডেভেলপ হচ্ছে, আমাদের পরস্পর চিন্তা, দৃষ্টিভঙ্গি, পরিকল্পনার জায়গাটা আরো কাছাকাছি হচ্ছে, পুরোটা একদম হয়ে যাবে ব্যাপারটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু আবার এতটা মানে আদর্শগত, চিন্তাগত পার্থক্য আছে যেটা ওখানে স্টেজে আসলে কথার মাধ্যমে, চিন্তার মাধ্যমে পুরো এত বড় একটা জাতীয় প্রোগ্রাম, এটা কনসেন্ট্রেশনটা ডাইভার্ট হয়ে যাবে, তখন কিন্তু উভয়ের জন্য এটা ক্ষতি হয়। সেজন্য আমরা এই ক্ষতিটা চাইনি যে যাদেরকে দাওয়াত দেওয়া হবে তারা বিব্রত হোক। আবার এত বড় একটা জনসমাবেশ, মহাসমুদ্র জনগণের, সেই জনসমুদ্রের মাঝে কোনো মানে কনফিউজিং কোনো মেসেজ সেখানে যাক, সেটা আমরা চাইনি। আমরা দেখেছি যে গতকালকে জামায়াতে আমির তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। একটু জানতে চাইবো একদম ছোট্ট করে যে আসলে ওনার আগে থেকেই কোনো অসুস্থতা ছিল কিনা? আগে থেকে উনি অসুস্থ না, আলহামদুলিল্লাহ। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি অত্যন্ত পরিশ্রম প্রিয় মানুষ, আপনারা জানেন। উনি অত্যন্ত ডেডিকেটেড মানুষ। উনি কেউ মনে করেন উনি অসম্ভব ইমোশনালও মানুষ। ইমোশনাল এই অর্থে দেশের জন্য, ইসলামের জন্য, ইসলামের বিজয়ের জন্য। ওনার তিনটা বিষয় আমি একটু বলি এই কারণে যে উনি কম খান, খুবই কম খান। মানে এই কম খাওয়ার কারণে উনি আমি যতটুকু দেখি কাছে থেকে, যত সুযোগ পাই। দ্বিতীয় হচ্ছে উনি খুব কম ঘুমানোর সময় পান। তৃতীয় হচ্ছে যে উনি চেষ্টা করেন, আমি যতটুকু ওনার সম্পর্কে, ইবাদত তো আর সব দেখিয়ে করেন না, উনি ম্যাক্সিমাম সময় রোজা রাখেন, উনি ম্যাক্সিমাম সময় নফল ইবাদত করেন, তাহাজ্জুদের মধ্যে রাতে সময় কাটান। তো দেখা যায় যে রাতে হয়তো, আমি যতটুকু বুঝি, রাতে 12টায় ফোন করলে ওনাকে পাওয়া যাবে, আবার ভোর রাতে যদি আপনি 3:30টায় ফোন করেন তাও ওনাকে পাবেন। এই যে তিনটা জিনিস, এটা খাচ্ছেন কম, রেস্ট নিচ্ছেন কম, ঘুমাচ্ছেন কম, আবার পরিশ্রম করছেন বেশি। আমি মাঝে মধ্যে অবাক হই যে উনি আমিরে জামাত হওয়ার পর বা তার আগেও খেয়াল করেছি যে আমাদের ঢাকায় একটা ঘটনা ঘটেছে, ঢাকা সিটি সাউথে। মানে আমরা খবর পাওয়ার আগে উনি খবর পেয়েছেন না, শুধু আমাদেরকে খবর দিয়ে বলছেন যে আমি যাচ্ছি, তোমরা আসো। আমরা গিয়ে দেখি উনি পৌঁছে গেছে। মানে আমাদের এত ছোট ছোট বিষয়ে উনি মনিটরিং করেন এবং সেখানে উনি নিজেকে এনগেজ করেন যে আমরা ওনার সাথে কুলিয়ে উঠতে পারেন। এবং উনি অনেক সময় বলেন যে আমি হলাম বৃদ্ধ যুবক আর তোমরা হলো মানে এখন স্বাভাবিক যুবক আর কি। তো আলহামদুলিল্লাহ উনি সুস্থ আছেন। তো ওই দিন যেটা হয়েছে যে আপনারা তো দেখেছেন অসম্ভব গরম ছিল, সেই গরম, এবং আমি যতটুকু বুঝি যে আগের রাতে উনি যে পরিমাণ রেস্ট ওনার দরকার ছিল সেটা হয় নাই। আমি জানি না যে উনি আসলে রোজা ছিলেন কিনা, কিন্তু আমার মনে হয় যে ডাক্তাররা যতটুকু আমার বলেছে যে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও ওনার একটু অনিয়ম হয়েছে।
এই কারণে ওনার ফিজিক্যালি এই লিমিটেশন। আমরা দেখলাম যে হচ্ছে উনি যখন অসুস্থ হলেন সেখানে বিএনপি নেতারা গেল, এই যে বিএনপি নেতারা আপনাদের প্রোগ্রামে আসলো না কিন্তু অসুস্থ হওয়ার পরে সেখানে গেল, এখানে দেখবার যাওয়ার মধ্য দিয়ে বিএনপি কি একটু এগিয়ে গেল কিনা, জিতে গেল কিনা? অনেক সুন্দর। এটা এখানে আমরা মনে করি শুধু ওনারা জিতেনি, আমাদের বাংলাদেশ জিতেছে। আমাদের বাংলাদেশের মানুষ এটা চায়, বাংলাদেশকে ওনারা জিতিয়েছেন। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই ওনাদের প্রতি যে জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাতকে ওনারা তাৎক্ষণিকভাবে এবং সবার আগে সম্ভবত ওনারা পৌঁছেছেন, অনেকের আগে ওনারা পৌঁছেছেন। তো এটি বাংলাদেশের মানবিক রাজনীতির কিন্তু একটা বড় অংশ। এই অংশ থেকে যে বা যারা বিচ্ছিন্ন হবে তারাই পিছিয়ে যাবে। সেই জায়গায় আমরা আমাদের ডাক্তার শফিকুর রহমান ওনাকে দেখেছি যে আমাদের কেউ সাধারণ কেউ অসুস্থ হলে উনি সবার আগে ছুটে যান। তো এটা হতে পারে যে আলহামদুলিল্লাহ এই সংস্কৃতিটা আমরা চালু করতে পেরেছি সবাই মিলে। আমি মনে করি এটা ভবিষ্যতে অব্যাহত থাকবে। একটু জানতে চাইবো এই প্রসঙ্গেই, আমরা দেখলাম যে এই প্রসঙ্গকে কোট করে উমামা ফাতেমা, যিনি একজন নারী বামপন্থী, আমরা যেমনটি জানি যে তিনিও কিন্তু সেখানে দুঃখ প্রকাশ করেছেন এবং সুস্থতা কামনা করেছেন। একই সাথে আমরা দেখলাম যে আরেকজন সাংবাদিক আশরাফ কায়সার, তিনি বলেছেন যে রাজধানীতে পুরনো শকুন, এই টাইপের একটা কথা বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে বামপন্থী ডানপন্থী এই খেলাটা আসলে আরো কতদিন চলবে, আপনার কি মনে হয়? এটা আর একেবারেই চলবে না, এটা চলবে না। এটার বিদায় তো হয়েছে 2024-এর 5ই আগস্ট। ডান বাম খেলা, আমরা বলেছি ডান বাম না, আমরা বাংলাদেশ, আমরা সবাই মিলে বাংলাদেশ। কেউ বলে সবার আগে বাংলাদেশ, আমরা কিন্তু একটা কথা বলি সবাই মিলে বাংলাদেশ। সুতরাং আপনি ডান থাকেন, আপনি বাম থাকেন, বাংলাদেশের প্রশ্নে আপনি এক থাকেন, আপনি গণতন্ত্রের প্রশ্নে এক থাকেন, আপনি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপনি এক থাকেন, দেশের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে আপনি এক থাকেন, অর্থনীতির উন্নয়নের জন্য আপনি এক থাকেন, জনগণের কল্যাণে কাজ করার জন্য আপনি এক থাকেন, মানুষের নিরাপদ বসবাসের জন্য আপনি এক থাকেন। সেই ক্ষেত্রে তো আমি ডান না বাম এটা প্রয়োজন নেই। আমাদের 24শে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আমরা কেউ গিয়ে জিজ্ঞেস করি আপনি টুপিওয়ালা এখানে আসছেন কেন? কেউ কিন্তু আমার পাশে, আমি দেখেছি আমার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, আমি কিন্তু বলি নাই ভাই আপনি এখানে আন্দোলন এসেছেন, আপনি জানেন আমি শিবিরের অমুক ছিলাম, আপনি এখানে সিগারেট খান কেন, আপনি বাইরে যান, এটা আমরা বলি নাই। তার মানে হচ্ছে আমাদের এই বাংলাদেশের এই সুন্দর প্রকৃতির চিত্রটাই বাংলাদেশের জন্য বিউটি অফ ডেমোক্রেসি। এটাকে যারা ধারণ করবে তারা এগিয়ে যাবে, যারা ধারণ করবে না তারা শুধু পিছিয়ে যাবে না, তাদেরকে আওয়ামী লীগের মতো এরকম হয়তো আল্লাহ মাফ করুন তাদেরকে দেশ ত্যাগের মতো আর একটা পরিণতির দিকে তাদেরকে যেতে হবে। একটু জানতে চাইবো, আমরা আজকে দেখলাম যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা হচ্ছে জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের অফিস করা হয়েছে সেটি নিয়ে একটি বিবৃতি দিয়েছে বা আন্দোলন করছে। আমার প্রশ্ন হচ্ছে যে জামাত এত বড় একটি দল এবং অনেকে বলছে জামাত ইসলামিক দল এত বড় হওয়ার পরে এখন পর্যন্ত যে বিবৃতি সেটি দেয়নি কেন? একটু এ ব্যাপারে বলতে চাই যে আমরা যেমনটি জানি জামাত সবসময় ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, এবং আমি যদি বলি যে একটা সমাজের মধ্যে একটা সাধারণ মানুষ যিনি কোনো ধরনের নেতিবাচক কাজে যুক্ত নয় তাকে যতটা ইসলামের দিকে আনা সম্ভব, যখন সে নেশাতে আসক্ত হয়ে যায় তা কিন্তু আনা সম্ভব না। তো সেই দিক থেকে যদি কেউ বাংলাদেশে কোনো এজেন্ট ভিত্তিক কাজ করে তাহলে তো এটা ভবিষ্যতে বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের জন্য একটা হুমকি স্বরূপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে জামাত এখন পর্যন্ত কেন বিবৃতি দেয়নি, আর এই বিবৃতিটা আসলে জামাতকেই কেন দিতে হবে, অন্যরা কেন নয় বা সবাই মিলে কেন নয়, জানতে চাই। আমরা জাতিসংঘের যে আঞ্চলিক অফিস হচ্ছে এটার ব্যাপারে আমরা অবজার্ভ করছি এবং পর্যবেক্ষণ করে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের ব্যাপারে আলোচনা করবেন এবং অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে এই ব্যাপারে কথা হবে। আমি যতটুকু জেনেছি বর্তমান সরকারের সাথে এটা নিয়ে আলোচনা হবে এবং আমরা আশা করেছিলাম, এটা আমি মনে করি যে আঞ্চলিক অফিস হওয়াটা যতটা না উদ্বেগের, তার চেয়ে উদ্বেগের ব্যাপার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এরকম জাতীয় কোনো ইস্যু বা ন্যাশনাল কোনো ইন্টারেস্টের ব্যাপারে যখন কোনো তারা সিদ্ধান্ত নেন, এটা খুবই দরকার ছিল যে রাজনৈতিক দলগুলোর কনসার্ন নিয়ে তারপরে এই কাজটা করতে পারা। তাহলে এটা যে কোনো কিছুরই মেরিট ডিমেরিট থাকে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে। তো এই দুটো আলোচনা করতে হবে। এই আলোচনাটা না হওয়াটা আমার কাছে উদ্বেগের ব্যাপার। আমি মনে করি যে এখনো সময় আছে, সেই আলোচনার ভিত্তিতে আমাদেরকে সিদ্ধান্তের দিকে এগোতে হবে এবং আমাদের জামাত ইসলামী জাতীয় নেতৃবৃন্দ সহ সরকারের যারা সংশ্লিষ্ট আছেন তাদের সাথে আলোচনা করে এ ব্যাপারে আমার পরবর্তী পদক্ষেপ। আমরা দেখি যে অনেক সময় এই বিষয়টা অনেকেই এইভাবে বলতে থাকে যে ভারত থেকে একটু গা সরিয়ে নিয়ে আসলে যুক্তরাষ্ট্রের দিকে যাওয়া, ব্যাপারটা কি এরকম? অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উদ্যোগ ব্যাপারে আপনি কি বলতে চান? বাংলাদেশ আসলে এখন যে জেনারেশন আমরা লিড করছি বা যে জেনারেশনকে আমরা ডিল করছি, কেউ বলেন জেনজি জেনারেশন, কেউ বলেন আলফা জেনারেশন, এই জেনারেশনের চোখ কেউ ফাঁকি দিতে পারবে না। এবং এই জেনারেশনের 1 ইঞ্চি মাটি, কোন একটা মানে আধিপত্য পদ্ধতি রেখে 1 ইঞ্চি মাটি নিয়ে এই দেশে কেউ ষড়যন্ত্র করে সফল হবে
এই সুযোগ বাংলাদেশের এই জেনারেশন আর দিবে না। কারণ এই জেনারেশনের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু এই জেনারেশনের মধ্যে 3টা জিনিস আছে আমি খেয়াল করেছি জুলাই 24-এর আগস্টের আন্দোলনে। নাম্বার 1 হচ্ছে তাদের মধ্যে দেশপ্রেমের একটা স্ট্রং ফাউন্ডেশন আছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়ার মনে হয়েছে। নাম্বার 2 হচ্ছে তারা চায় একটা মানে করাপশন ফ্রি একটা স্টেট চায়, এই ব্যাপারে তারা আপোষ করবে না, করাপশন ফ্রি স্টেট চায় তারা। নাম্বার 1 হচ্ছে ফ্রিডম অফ চয়েস ইজ এ ভেরি ইন্টারেস্টিং। একদম ছাত্র, আমি আমার এলাকায় দেখেছি, মানে ছোটখাটো ইস্যু, সে ক্লাস 7-এ পড়ে, 8-এ পড়ে, সেইটা মানতে পারবে না, এবং মানতে না পেরে সেই নিজে 300, 400, 500, 700, 1000 লোক নিয়ে রাস্তায় নেমে গেছে, প্রতিবাদ করে সে সফল হয়েছে। আমি জিজ্ঞেস করেছি আমার সংগঠনকে, আমি বললাম এটা কি আপনারা কিছু জানেন? কয় মাসুদ ভাই আমরা পরে খোঁজ নিয়েছি, এটা ছেলেরাই করে ফেলেছে। সুতরাং এই যে 3টা জিনিস, ফ্রিডম অফ চয়েস, করাপশন ফ্রি একটা স্টেট এবং আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে, এই জায়গায় আমি মনে করি বাংলাদেশের বাইরে কোনো শক্তি যদি এরকম চিন্তা করে যে বাংলাদেশের বাইরে বন্ধুত্ব থাকবে, প্রভুত্ব নয়, এই প্রভুত্বের চিন্তা কোনো জায়গা, পৃথিবীর যে কোনো জায়গা থেকে হোক, এটা কেউ এই বাংলাদেশে আর সাস্টেন করতে পারবে না। এবং সেটাকে যদি আবার এদেশের কোনো রাজনৈতিক শক্তি প্রমোট করে বা তাদের হয়ে কাজ করে বা তাদের স্টেক হোল্ডার হয়, বা ওই যেটাকে আমাদের দেশে খারাপ ভাষায় বলে যে দালালি করে, তাহলে ওই রাজনৈতিক দলও শেষ হয়ে যাবে। একটু জানতে চাইবো যে আমরা দেখেছি যে ফ্যাসিবাদ যখন ছিল সেই সময় একটা স্লোগান ছিল এরকম যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। তো আমরা দেখতে পেয়েছি বিএনপি সম্প্রতি এই স্লোগানটা দিচ্ছে যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার কয় বাংলা ছাড়ছেন, আদৌ ছাড়বেন কিনা? আমরা তো 53 সাল থেকে 53 বছর ধরে দেশে আছি। আমাদের কোনো একজন নাগরিকও, বরং আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে আমাদের প্রফেসর গোলাম আজম সাহেব, ওনার নাগরিকত্ব ক্যান্সেল করা হয়েছিল। উনি কোন রাজনৈতিক দলের কাছে আবেদন নিবেদন করে এখানে নাগরিকত্ব নেননি, উনি আইনি লড়াই করে এই দেশে নাগরিকত্ব নিয়ে এসেছেন এবং পেয়েছেন। উনি যদি মনে করতেন যে না ঠিক আছে আমি বাংলাদেশ চাই নাই, যারা বলে এটা যে আমি তাহলে আমার দেশে থেকে যেতাম, তাহলে তো উনি সেই দেশে থেকে যেতেন। উনি নাগরিকত্ব আইনি লড়াই করে বিজয়ী হয়ে দেশে এসে, এবং সেখানে বাইতুল মোকাররম উত্তর গেটে এক বিশাল জনসভা সংবর্ধনায় উনি বলেছিলেন আমি এই দেশের নাগরিক, আমি এই দেশে মরবো, এই দেশে আমার কবর হবে, এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। দিস ইজ জামাত ইসলামী। নাম্বার 2, এই জেনারেশনে যদি আপনি খেয়াল করেন, শহীদ মীর কাসেম আলী মিন্টু, উনি আমেরিকায় অবস্থান করছিলেন তখন, যখন আমাদের নেতৃবৃন্দকে অলরেডি গ্রেপ্তার করা হয়ে গেছে। আমাদের মতিউর রহমান নিজামী সাহেব, আমির জামাত, তারপরে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান ভাই, দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, ওনাদেরকে গ্রেপ্তার করা হয়ে গেছে এবং ওনার কাছে মেসেজ কনভে করা হয়েছে। ওনার যারা বন্ধু ছিলেন, যারা ওনার রিলেটিভ ছিলেন, তারা ওনাকে জানিয়েছেন যে আপনি দেশে ফিরবেন না, আপনি দেশে ফিরলে গ্রেপ্তার করা হবে এবং একইভাবে আপনাকে ফাঁসিতে ঝুলানো হবে। উনি বলেছিলেন বাংলাদেশ হচ্ছে আমার একমাত্র ঠিকানা, আল্লাহ আমার জন্য এই দেশটা চয়েস করেছেন, আমি এটাকে নিয়ামত মনে করি, আমি এই দেশে ফিরবো, এই দেশের জনগণের সাথে থাকবো এবং যে ফয়সালা হবে সেই ফয়সালা মেনে নিয়ে আমি বাংলাদেশ অবস্থা করবো। দিস ইজ জামাত ইসলামী। এই স্ট্যান্ডের বাইরে গিয়ে আমাদেরকে যদি কেউ কথা শোনায়, যারা শোনায়, আমি তাদেরকে তাদের নিজের চেহারা আয়নায় দেখার জন্য শুধু শ্রদ্ধার সাথে অনুরোধ করব, তারা যেন তাদের চেহারাটা একটু আয়নায় দেখেন। আপনি যেমনটি বলছিলেন যে আপনাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিল, যাদেরকে হচ্ছে ফ্যাসিবাদের সময় একটা অপরাধের মধ্য দিয়ে, যেমনটি এখন বলা হচ্ছে যে জুডিশিয়াল কেলেঙ্কারি করা হয়েছে, তো আমার প্রশ্ন হচ্ছে আপনারা এটা এখানেই শেষ করে দিবেন নাকি হচ্ছে ভবিষ্যতে কোনো মামলা মোকদ্দমায় যাবেন? না, এটা মামলা মোকদ্দমার জন্য অলরেডি আমরা প্রসেস করে ফেলেছি। প্রসিকিউশন যারা আছেন ট্রাইব্যুনালে, আইসিটি, সেখানে আমরা আমাদের কিছু পেপারস, মামলা সহ তথ্যপত্র আমরা সেখানে জমা দিয়েছি। বিশেষ করে আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, এটি মাজহারুল ইসলাম ভাই, তারপরে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, এগুলো অলরেডি প্রসেসের মধ্যে আছে এবং পর্যায়ক্রমে আমাদের যাদেরকে জেলখানায় রেখে হত্যা করা হয়েছে এবং ফাঁসিতে যাদেরকে ঝুলানো হয়েছে, এদের প্রত্যেকের পরিবারের পক্ষ থেকে পর্যায়ক্রমে এগুলো আইনগত পদক্ষেপের দিকে আমরা যাব। আমরা গতকালকে দেখেছি আপনি একটি আজান দিয়েছেন এবং সে আজানটা অনেক মানুষ অনেক বেশি প্রশংসা করেছে। তো আজান মানে তো হচ্ছে আহ্বান, এবং যিনি আজান দেন তাকে বলা হচ্ছে আহ্বানকারী। যদি বলি যে প্রত্যেকটা রাজনীতিবিদই হচ্ছে একজন করে আহ্বানকারী, সেক্ষেত্রে বাংলাদেশে যারা জামাত ইসলাম করে বা আপনার দল করে, তারা কি সেই আহ্বানকারী যে মানে দক্ষ কর্মী যদি বলা যায়, নিরেট
সেটি হতে পেরেছে কিনা, কারণ আমরা দেখছি যে আপনারা বা আপনাদের দলের অনেকেই আসলে কমেন্ট করেন যদি বিরোধী দলের কেউ মারা যায় আলহামদুলিল্লাহ বলেন, এবং গতকালকে আমরা দেখেছি যে 3 জন মানুষ যারা মারা গিয়েছেন এই সমাবেশ কেন্দ্র করে তাদের ওই জায়গায় গিয়েও আলহামদুলিল্লাহ বলা হয়েছে। আসলে এই সংস্কৃতি রাজনৈতিক যে পরস্পরের যে মানে শোকের খবরে আলহামদুলিল্লাহ বলার যে সংস্কৃতি, এটা আসলে পরিবর্তন হবে কিনা এবং শুরুটা আপনারা করবেন কিনা? এটা শুরুটা আমরা করেছি। আমরা এরকম কোনো কর্মী হয় কি আমাদের অন্য আইডি ব্যবহার করে কেউ এটা করেন, জামাতের পেজে এসে বা আমাদের পেজগুলোতে এসে নাম দেন ইসলাম, অমুক ইসলাম, আসলে সে না। তো এটা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন, বাট আমাদের থেকে এটা একদম স্ট্রংলি ইনস্ট্রাকশন দেওয়া আছে। আপনি যখন এই কথাটা বলছেন তখন আসলে আমার কালকের বিকালে সেই মানে আবেগঘন মুহূর্তটা, কারণ আমি যখন স্টেজে ছিলাম বারবার আমার যারা সামনে আছেন আমি তাদের দিকে তাকাচ্ছিলাম যে এত গরম, আল্লাহ তাআলা মানে কখন বৃষ্টি দিবেন, আমি এই পেরেশানিতে ভুগছি, আবার কখন পুরো রোদটা উঠতেছে। আপনি বোধহয় মাঠে ছিলেন, আমি যতটুকু জানি, খেয়াল করেছেন যে বৃষ্টিরও সম্ভাবনা, টেনশন ছিল না, আবার কড়া ঠিক স্টেট রোদ যেটাকে বলে এটাও ছিল না। আমি বারবার আকাশের দিকে তাকাচ্ছিলাম, আর মানে আমার কালকে আজানের সময়ের কান্নাটা বোধহয় আপনি হয়তো ওটা বলছেন। আমি যখন আজান দিচ্ছিলাম তখন আমার মানে এই আবেগটা চলে আসছে যে আল্লাহ আপনি আমাদেরকে এত বড় হেফাজত করেছেন, না বৃষ্টি হলো না কড়া রোদ যদি হতো তাহলে আমাদের আরো অনেকে আহত হয়ে যেত, অনেকে অসুস্থ হয়ে পড়তো। আর দ্বিতীয়ত আমার সেকেন্ড টাইম যখন আমিরে জামাত দাঁড়িয়ে কথা বলছিলেন, উনি সেকেন্ড টাইম যখন পড়ে যাচ্ছিলেন তখন আমার হাতের উপরে উনি পড়েছেন। আমি ওনাকে হাত দিয়ে যখন পিছন থেকে ধরে রেখেছি, যখন পড়েই যাচ্ছিলেন ওনার মুখ দিয়ে একটু লালায় দেখতে বের হচ্ছে, আমি এটা দেখে আমি এতটা শঙ্কিত হয়েছিলাম যে আমি তখন চিৎকার করে ওখানে আমির জামাতকে বলছিলাম যে আমির জামাত আল্লাহ আপনাকে মাফ করুন, আল্লাহ যেন আপনাকে হায়াতে তৈয়বা দান করুন। এটা যখন আমি মানে আজান দিতে যাচ্ছি তখন দুটো জিনিস আমাকে খুব ইমোশনাল করেছে। আমি যখন আসমানের দিকে তাকাচ্ছিলাম তো খুব স্বাভাবিক, আল্লাহ তো সবখানে আছেন আমাদের সাথে, কিন্তু আমি যখন আজানের জন্য আকাশের দিকে তাকিয়েছি স্বাভাবিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে দোয়া করতেন অনেক সময়। আসমানের দিকে তাকিয়ে যখন আমি আজান দিচ্ছিলাম তখন বিশেষভাবে আমার কাছে এটা মনে হচ্ছে যে আল্লাহ আপনি এত দয়া করেছেন আমাদের উপরে, সেখানে শেষ পর্যন্ত আমিরে জামাতের এরকম একটা সিরিয়াস মানে ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে আপনি আমাদেরকে রহম করেছেন এবং তাকে আপনি ভালো রেখেছেন। আমি তখন হসপিটাল থেকে মেসেজ পেলাম যে উনি কিছুটা সুস্থ। এই কারণে আসলে আমি নিজের আবেগটা কন্ট্রোল করতে পারিনি। আজান আমি ছোটবেলা থেকেই দিই, আজানের প্রতি আমার একটা আকর্ষণ আছে। আমি কখনো সুযোগ পেলে কোথাও কোথাও আমি চেয়ে নিই। আমি এমন হয়েছে যে আমি আমার মসজিদে, বাড়ির মসজিদে আজান দিতাম, পাশের মসজিদ থেকে ওখানকার মুরব্বীরা, আমি ছাত্র অবস্থায় ক্লাস 6-7-এ ফজরের নামাজে আমি আজান দিতে যেতাম অন্য মসজিদে। আমাকে মুরব্বীরা বলতো যে বাবা তুমি কালকে বা পরশু আমাদের মসজিদে তুমি একটু এসে আজান দিবা। তো আলহামদুলিল্লাহ এটা মুরব্বীদের দোয়া, আল্লাহর একান্ত মেহেরবানি যে আমাকে আল্লাহ এতটুকু সুযোগ করে দিয়েছেন, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ। ভাই আপনি যেমনটি বলছিলেন যে আমির জামাত যখন পড়ে যাচ্ছিলেন, এটা তো আমরা দেখলাম যে পরবর্তীতে এটা নিয়ে অনেক কথা হলো যে সেই সময় যদি পাশে কেউ থাকতে পারতো ওই সময় তাহলে তাকে ধরতে পারতেন। ব্যাপারটিকে আপনারা কিভাবে দেখেন? আমরা আসলে আমির জামাতের এটা আমরা কখনো ফিল করি না। উনি ওনার নিজের আল্লাহর উপর ভরসা করে ওনার স্ট্রেংথের উপরে উনি এতটা আত্মবিশ্বাসী থাকেন যে এটা উনি পছন্দ করেন না। এবং আমাদের ওই যে প্রথমে আমি বলেছিলাম আমাদের স্টেজ কনসার্ন এটা বলা আছে যে নেতৃবৃন্দ যখন বক্তব্য দেবেন খুব বিশেষ প্রয়োজন ছাড়া বক্তার সাথে আর কেউ থাকবেন না। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের ঘোষণাটা হয়েছে আর এক জায়গা থেকে। তো এই কনসার্নকে সামনে রেখে আমরা, আর যেহেতু ডাক্তারের এরকম কোনো অবজারভেশনও ছিল না, ওনার নিজেরও কোনো কনসার্ন ছিল না যে এরকম কোনো একটা হতে পারে, এই জন্য আসলে আমরা তৎক্ষণাৎ থাকতে পারি নাই। আমাদের এটা আল্লাহ হয়তো এভাবে চেয়েছেন। আপনাকে মিরর সংলাপে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক ধন্যবাদ আপনাকেও এবং দর্শকদেরকে ধন্যবাদ। দর্শক আমরা যেমনটি শুনছিলাম যে গতকালকে যে জাতীয় সমাবেশ হয়েছে জামাত ইসলামীর, সেই সমাবেশের সফলতা কতটুকু সে বিষয়ে আমাদের সাথে কথা বলছিলেন জামাত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। দর্শক আবারও আগামী কোনো পর্বে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।